যখনই দিল্লির কথা মনে পড়ে চোখের সামনে ভেসে ওঠে ওই বিশাল উঁচু কুতুব মিনার, তাই না? কিন্তু এটা শুধু একটা সুন্দর স্থাপত্য না, এর পেছনে লুকিয়ে আছে একটা পুরো সাম্রাজ্যের শুরুর গল্প। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন একজন অসাধারণ শাসক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কে ছিলেন তিনি? কে এর ভিত্তি স্থাপন করেছিলেন? কার হাত ধরে দিল্লিতে একটা নতুন ইতিহাস লেখা শুরু হয়েছিল? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন একজন প্রাক্তন দাস। ভাবতে পারেন, এমন একজন মানুষ যিনি দাসত্বের শৃঙ্খল ভেঙে ভারতবর্ষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তাহলে চলুন দেখা যাক তার সেই অসাধারণ যাত্রাটা। কিভাবে একজন দাস থেকে তিনি দিল্লির সিংহাসনে বসলেন। গল্পটা সত্যি অবাক করার মতো। এই টাইমলাইনটা দেখুন, এটা যেন তার পুরো জীবনটাকে একটা ছবির মতো তুলে ধরে। ভাবুন তো একবার, জন্ম হয়েছিল মধ্য এশিয়ায়, কিন্তু ছোটবেলাতেই তাকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয়। তারপর ভাগ্যক্রমে তিনি মোহাম্মদ ঘুরির নজরে পড়েন আর নিজের যোগ্যতায় হয়ে ওঠেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। আর শেষ পর্যন্ত 1206 সালে ঘড়ির মৃত্যুর পর দিল্লিতে তিনি একটা স্বাধীন সুলতানাতের ভিত্তি স্থাপন করেন। সত্যি বলতে কি, এক অকল্পনীয় যাত্রা। আচ্ছা, সিংহাসনে তো বসলেন, কিন্তু সুলতান হিসাবে তার শাসনকালটা কেমন ছিল? একটা কথা বলতেই হয়, সময়টা কিন্তু বেশি দিনের ছিল না, কিন্তু এর প্রভাব সেটা ছিল অনেক গভীর। মাত্র 4 বছর, ভাবা যায়? এই অল্প সময়ের মধ্যে তিনি এমন এক ভিত্তি তৈরি করে গিয়েছিলেন যার উপর একটা সাম্রাজ্য শতকের পর শতক দাঁড়িয়েছিল। সত্যি বলতে কি, এই ছোট্ট সময়ে তার কাজগুলো ছিল অসাধারণ। তার শাসনের আসল ফোকাসটা কিন্তু সাম্রাজ্য জয় করা ছিল না, বরং যেটা আছে সেটাকে মজবুত করা ছিল। তিনি বুঝেছিলেন যে এই নতুন সাম্রাজ্যটা কতটা নড়বড়ে। তাই তার প্রথম কাজ ছিল তুর্কি অভিজাতদের এক করা, প্রশাসনকে শক্তিশালী করা। আগ্রাসীভাবে সাম্রাজ্য বাড়ানোর বদলে তিনি সাম্রাজ্যকে সংহত করার ওপর বেশি জোর দিয়েছিলেন। আর এটাই ছিল তার দূরদর্শিতার পরিচয়। আর তার ভিশনটা কোথায় ছিল সেটা বোঝা যায় তার তৈরি করা স্থাপত্য থেকে। তিনি শুধু শাসন করতে চাননি, তিনি চেয়েছিলেন এমন কিছু প্রতীক তৈরি করতে যা এই নতুন সুলতানাতের শক্তি আর স্থায়িত্বের কথা যুগ যুগ ধরে বলবে। কুতুব মিনারের ভিত্তি স্থাপন করা বা কুওয়াতুল ইসলাম মসজিদ তৈরি করা, এগুলো সবই ছিল সেই বিশাল পরিকল্পনার অংশ। এখন একজন শাসক হিসেবে তো তার কথা জানলাম, কিন্তু এই রাজনীতি, যুদ্ধ, এগুলোর বাইরে গিয়ে মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন? চলুন এবার তার সেই দিকটা নিয়ে একটু আলোচনা করা যাক। তাকে একটা বিশেষ উপাধি দেয়া হয়েছিল, জানেন? লাখ বক্স। এর মানে হচ্ছে যিনি লক্ষ লক্ষ মুদ্রা দান করেন। শুধু এই নামটা থেকেই কিন্তু তার চরিত্রের একটা বড় দিক বোঝা যায়। তিনি কি পরিমাণ উদার আর দানশীল ছিলেন। শুধু দানই না, তিনি ন্যায় বিচারের ওপর খুব জোর দিতেন। ধর্মীয় ব্যাপারেও ছিলেন অনেক সহনশীল। আর সবচেয়ে বড় কথা, দাসত্ব থেকে উঠে এলেও তিনি তার অতীত কখনো ভোলেননি। তাই খুব সাধারণ জীবনযাপন করতেন। এই সবকিছু মিলিয়েই তিনি এমন একজন শাসক হয়ে উঠেছিলেন যাকে শুধু ভয় না, সম্মানও করা হতো। কিন্তু এত কিছুর পরও তার গল্পটা যেন একটা অসমাপ্ত অধ্যায়ের মতো আটকে আছে। কারণ তার জীবন আর রাজত্বের শেষটা এসেছিল খুব হঠাৎ করে, খুব অভাবনীয়ভাবে। 1210 সাল, লাহোরে। তিনি তখন চৌগান খেলছিলেন, যেটা আজকের পোলো খেলার মতো। আর খেলতে গিয়েই এক মারাত্মক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ভাবুন, যে মানুষটা তলোয়ারের জোরে একটা সাম্রাজ্য গড়ে তুলল, তার জীবন শেষ হলো একটা খেলার মাঠে। ইতিহাসের এর থেকে বড় পরিহাস আর কি হতে পারে? তার শাসনকাল ছোট হতে পারে, কিন্তু তার প্রভাব অনেক গভীর। তিনি শুধু মামলুক বা দাস বংশ প্রতিষ্ঠা করেননি, তিনি দিল্লি সুলতানাতের পুরো প্রশাসনিক কাঠামোটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আর তার শুরু করা ওই স্থাপত্য, সেগুলো তো আজও দিল্লির পরিচয়। তাই শেষমেশ একটা প্রশ্ন থেকেই যায়, যে মানুষটা মাত্র 4 বছরে একটা সুলতানাতের ভিত্তি তৈরি করতে পারেন, তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন, তাহলে ইতিহাসটা আজ কোথায় গিয়ে দাঁড়াতো? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।